যে ধরনের সমস্যাটা মূলত হয়ে থাকে গলাকে কেন্দ্র করে সেরকমই একটা সমস্যা নিয়ে কথা বলবো। সমস্যাটা হলো টনসিল এবং অ্যাডিনয়েডের সমস্যা। আর ছোটরা যেহেতু ভালো করে বলতে পারে না বা গুছিয়ে বলতে পারে না, তাই সমস্যাটা কিন্তু অনেকটা জটিল হয়ে যায়। তো এক্ষেত্রে টনসিল এবং অ্যাডিনয়েড সম্পর্কে যদি আমাদের বড়দের একটু ধারণা থাকে, আমরা মনে হয় একটু হোম ম্যানেজমেন্টটাও আমরা সেভাবে করতে পারি যাতে বাচ্চাদের অনেকটা সুবিধে হয়। চিকিৎসকের কাছে তো ডেফিনেটলি নিয়ে আসতেই হবে, তার জন্য সিমটমস বোঝারও প্রয়োজনীয়তা রয়েছে। আজকে আমরা মূলত কথা বলবো ছোটদের টনসিল এবং অ্যাডিনয়েডের সমস্যা নিয়ে। সঙ্গে রয়েছেন ডক্টর দেবব্রত দাস, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইএনটি বিভাগ, আর.জি. কর মেডিকেল কলেজ। স্যার, আপনাকে স্বাগত জানাই। নমস্কার। আজকে মূলত আমরা তো ছোটদের এই টনসিল এবং অ্যাডিনয়েডের সমস্যা নিয়ে কথা বলবো। তা আমার মনে হয় শুরুতেই যারা অনুষ্ঠানটা দেখছেন তাদের ক্ষেত্রে একটু পরিষ্কার চিত্রটা আমরা যদি দিই, টনসিল এবং অ্যাডিনয়েড দুটোর ক্ষেত্রেই কতটা ফাংশন রয়েছে এবং সেটা সমস্যা কিভাবে হচ্ছে। শুরুতেই প্রশ্নটা খুব মানে রেলিভেন্ট, এই জন্যই যে প্রথমে জেনে নেওয়া উচিত টনসিল এবং অ্যাডিনয়েড দুটো গ্ল্যান্ডই কিন্তু আমাদের প্রত্যেকে, আমরা যখন শৈশব থেকে শৈশব অবস্থায় কাটিয়ে এসেছি তখন থেকে আমাদের সাথে কিন্তু ছিল। এবং টনসিল এবং অ্যাডিনয়েড এই দুটো গ্ল্যান্ড কিন্তু আমাদের প্রাইমারি ইমিউন অর্গান। মানে এই দুটো গ্ল্যান্ড কিন্তু গলার মধ্যে, আমাদের গলা এবং মুখমণ্ডলের মধ্যে আমাদের বিস্তীর্ণ একটা ইমিউন সার্কেল থাকে, যেটাকে ওয়ালডেয়ার্স রিং বলি আমাদের চিকিৎসার পরিভাষায়। তো সেইটার পার্ট হচ্ছে টনসিল এবং অ্যাডিনয়েড, যেটা ইনিশিয়ালি কিন্তু আমাদের প্রোটেকশন দেয়। প্রোটেকশন কার এগেনস্টে? প্রোটেকশন এগেনস্ট দি ভাইরাল অর ব্যাকটেরিয়াল ইনফেকশন। তো তাহলে প্রশ্নটা আবার আসবে, তাহলে যে জিনিসটা আমাদের প্রোটেকশন দিচ্ছে সেটা আবার ক্ষতিকারক হয়ে উঠছে কেন? তার উত্তর হচ্ছে যে যেহেতু টনসিল এবং অ্যাডিনয়েড, টনসিল গ্ল্যান্ড আমাদের মুখগহ্বরের মধ্যেই থাকে, আমাদের জিভ যেখানে শেষ হয়, মানে সামনের যদি 1/3 কিংবা 2/3 জিভ বলি, সেই জিভ যেখানে শেষ হয় সেখানে দুপাশে ডান দিকে এবং বাঁ দিকে দুটো টনসিল গ্ল্যান্ড থাকে, আর নাকের একদম পেছন দিকে অ্যাডিনয়েড গ্ল্যান্ড থাকে। তাহলে যখন মানে দি রুট অফ এন্ট্রি, মানে প্রবেশ পথের মধ্যেই যে কোনো আমাদের শরীরে ব্যাকটেরিয়াই বলুন, ভাইরাসই বলুন, যে কোনো পলিউটেন্টসই বলুন, সেটার এন্ট্রি পয়েন্ট নাক এবং মুখ। তো সুতরাং যেহেতু নাক এবং মুখের মধ্যে দিয়ে বিভিন্ন অর্গানিজম কিংবা বিভিন্ন পলিউটেন্ট যাচ্ছে, সেই জন্য এগুলো প্রহরীর মতো কাজ করে। তো গেটকিপার কি করবে? যখনই কোনো আমাদের ফরেন পার্টিকেল কিংবা ফরেন মেটেরিয়াল আসবে, সে হি উইল গোয়িং টু রেজিস্ট ইট, সেটাকে বাধা দেবে। তো বাধা দিলেই যখন ক্রমাগত এই ইনসাল্টগুলো হতে থাকে, ক্রমাগত যখন ব্যাকটেরিয়া, ভাইরাস এবং পলিউটেন্টসদের এক্সপোজারগুলো হতে থাকে, তখনই এই সমস্যাগুলোর কিন্তু অবতারণা শুরু হয়। আচ্ছা, টনসিল এবং অ্যাডিনয়েড দুটোই আমাদের মানে ইমিউনিটি রক্ষার ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট পার্ট এবং ছোটবেলায় বেশি অ্যাক্টিভ থাকে। তাহলে কি বড় বয়সে এর সমস্যা থাকে না? না, বড়তেও ডিউ টু দি মানে যদি বাংলায় বলি, তাহলে যদি ন্যাচারাল নর্মাল যদি আমরা আমাদের যে বৃদ্ধি সেটাকে যদি মাথায় রাখি, তাহলে আমরা দেখতে পাই যে এই টনসিল এবং অ্যাডিনয়েড গ্ল্যান্ডগুলো, যেটা প্রথমে আমাদের ইনিশিয়ালি প্রোটেক্টিভ ইমিউনিটি দিচ্ছিল, সেটা যখন আমাদের বয়স বাড়তে থাকছে, আস্তে আস্তে 6 বছর বয়স, তারপরে 10 বছর বয়স, এবং আমরা প্রাপ্তবয়স্কর দিকে এগিয়ে যাচ্ছি, তার সাথে সাথে কিন্তু এই গ্ল্যান্ডগুলো আস্তে আস্তে ইনভলিউট করে যায়। গ্ল্যান্ডগুলো আস্তে আস্তে মানে সাইজে রিডিউস করে যায়, তাদের আকার আকৃতি কমে যায়। কিন্তু যদি দেখা যায় যে প্রাপ্তবয়স্ক অ্যাডাল্টহুড অ্যাচিভ করার পরেও যদি দেখা যায় যে ওই গ্ল্যান্ডগুলো থেকে যাচ্ছে, তখন সেইগুলো কিন্তু সমস্যা ডেকে আনতে পারে। আচ্ছা, এবং সেটা খুব রেয়ার কেস। কিছু রেয়ার কেস আমি বলবো না, যেরকম আমি যদি একটা খুব কমন জিনিসের সাথে তুলনা করি, অ্যাপেন্ডিক্স আমার আপনার সবার প্রত্যেকের আছে, কিন্তু সবার কিন্তু সমস্যা তৈরি করছে না। সমস্যা তৈরি করছে কার? যার তাতে ইনফেকশন হচ্ছে। তো নর্মালি এটা প্রবলেম করে না। যদি অ্যাডাল্টহুড মানে প্রাপ্তবয়স্ক বয়স অ্যাচিভ করার পরেও ক্রমাগত ইনফেকশন হতে থাকে এই গ্ল্যান্ডগুলোতে, তখন এটা একটা প্রবলেম সৃষ্টি করতে পারে। তো আমরা তো শুনলাম যে টনসিল এবং অ্যাডিনয়েডের অবস্থান এবং কেন তাতে সমস্যা তৈরি হচ্ছে। এবার সমস্যা তৈরি হলে কি ধরনের সিমটমস হচ্ছে সেটা আমাদের জানা বোধহয় খুব প্রয়োজন। একদমই। প্রথমত যদি বলতে হয়, যেটা উনি বললেন, সেটা যে যারা ছোটরা ইনিশিয়ালি যারা 6 বছরের নিচে, তারা ঠিকঠাক কমিউনিকেট করতে পারে না, কথা বলতে পারে না। প্রথমত তাদের কিন্তু শুরু হয় গলা ব্যথা এবং জ্বর দিয়ে। ইমপ্রুভ করার জন্য, সিমটম থেকে ইমপ্রুভ করার জন্য রেকারেন্ট আমাকে মেডিসিন ইউজ করতে হচ্ছে, তখন কিন্তু আমার একটা চিকিৎসকের পরামর্শ দরকার।
কেন দরকার হচ্ছে যে টু সি, মানে দেখতে হবে যে তার টনসিল গ্ল্যান্ডটা নর্মালি এনলার্জড হয়েছে কিনা এবং একই সাথে তার অ্যাডিনয়েড গ্ল্যান্ডগুলো বড় হয়েছে কিনা। নর্মালি যদি একটা বাচ্চার ইনফেকশনস হয় কিংবা টনসিলাইটিস কিংবা অ্যাডিনয়েডাইটিস যাই হোক, আমরা দেখি যে যদি ইন্সপেকশন করি, যদি তার মুখগহ্বর আমরা পরীক্ষা করি, তখন কিন্তু দেখি সেইগুলো ইউজুয়ালি একটু বড় হয়ে থাকে। কিন্তু যদি দেখি সেই বৃদ্ধিটা, সেই টনসিল গ্ল্যান্ডের বৃদ্ধি এমন হয়েছে যেটা প্যাথোলজি, যেটা কিন্তু ইন ফিউচার সেটা আবার পরবর্তীকালে একটা ইনফেকশনের সোর্স হয়ে কাজ করে বাচ্চাটাকে আবার প্রবলেম দিতে পারে, তখন কিন্তু তার চিকিৎসা করতে হবে। ওকে, তো আপনি একটা টার্ম ইউজ করলেন এনলার্জ টনসিল, এবং এই যে আমরা অ্যাডিনয়েডের কথাও শুনছি এবং দুটো গ্রন্থিরই অবস্থান এবং সেখানে ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে এই ধরনের সমস্যা হচ্ছে, তো এরকমও কি কখনো হয় যে অ্যাডিনয়েড এবং টনসিল দুটো একই সাথে ইনফেকশন হলো? হ্যাঁ, আমি আগেই যেরকম বললাম যে আমাদের মুখগহ্বর এবং গলার মধ্যে একটা প্রোটেক্টিভ রিং থাকে, হ্যাঁ, দ্যাট ইজ যেটাকে আমরা আমাদের পরিভাষায় ওয়ালডেয়ার্স রিং বলি, আগেও যেটা বললাম। ইউজুয়ালি কিন্তু খুব কমনলি দেখা যায় দুটোর এনলার্জমেন্ট কিংবা দুটোর ইনফেকশন কিন্তু একসাথেই হয়। মানে সমস্যাটা কি সেক্ষেত্রে আরো বেশি ডেফিনেটলি যদি হ্যাঁ টনসিলের সাথে যদি অ্যাডিনয়েড গ্ল্যান্ডের ইনফেকশন হয়, তাহলে যেটা আমরা খুব কমনলি বাচ্চাদের দেখি যে বাচ্চা কিন্তু সবসময় মুখ হাঁ করে থাকে। যেহেতু অ্যাডিনয়েড গ্ল্যান্ডটা নাকের পেছন দিকে থাকে এবং আমাদের নিঃশ্বাস এবং প্রশ্বাস দুটোই হচ্ছে নাকের মাধ্যমে হয়, বাচ্চারা কিন্তু অব্লিগেট মাউথ ব্রিদার না। মানে অব্লিগেট মাউথ ব্রিদার মানে আমরা আমাদের বয়সের সাথে সাথে মুখ দিয়ে শ্বাস প্রশ্বাস নিতে শুরু করি। বাচ্চারা কিন্তু জন্মের পর থেকেই মাউথ ব্রিদিং করতে পারে না, তারা ইনিশিয়ালি কিন্তু নোজ ব্রিদার, মানে নাসিকা দিয়ে নিঃশ্বাসটা নেয়। এবারে যেটা হয়, যাদের যে সমস্ত বাচ্চার অ্যাডিনয়েড গ্ল্যান্ড কিংবা অ্যাডিনয়েডাইটিস হয়, অ্যাডিনয়েড গ্ল্যান্ড বড় হয়ে যায়, তারা কিন্তু নাক দিয়ে স্বাভাবিকভাবে নিঃশ্বাসটা নিতে পারে না, তারা কিন্তু মুখ হাঁ করে থাকে। অ্যাট দি সেম টাইম যখন ঘুমোয় তাদের মা সব থেকে ভালো বলতে পারবে যে একটা যেরকম বড়রা নাক ডাকে সেই নাক ডাকার মতো আওয়াজ হচ্ছে, স্নোর করছে বাচ্চা, অথবা বাচ্চার মুখ থেকে ড্রিবলিং অফ দি সালাইভা, লালা গড়িয়ে পড়ছে এবং বাচ্চা নাক দিয়ে নিঃশ্বাস না নিয়ে মুখ দিয়ে শ্বাস নিচ্ছে। তো এই উপসর্গগুলো কিন্তু অ্যাডিনয়েডাইটিসের ক্ষেত্রে অ্যাডিনয়েড এনলার্জমেন্টের এক একটা করে উপসর্গ বলা যেতে পারে। তার মানে স্যার কিন্তু খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন যে কি কি সিমটমস হতে পারে। তো বাবা মারা অবশ্যই যাদের বাচ্চাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যাগুলো রয়েছে এবং যারা সাফার করছেন বাচ্চাদেরকে নিয়ে, তারা ডেফিনেটলি কিন্তু চিকিৎসকের কাছে পৌঁছবেন, কারণ এটার ট্রিটমেন্ট হয় এবং ট্রিটমেন্ট কেমন হয় সেটা ডেফিনেটলি আমরা শুনবো এরপরে। কিন্তু তার আগে একটু স্যার আপনার কাছে একটু জানতে চাইবো যে এই যে অ্যাডিনয়েড এবং টনসিল দুটো সমস্যা হচ্ছে, তো আপনাদের কাছে কোনো পেশেন্ট এলো, মানে কোনো বাচ্চা এলো, তো সেক্ষেত্রে আপনারা কি ধরনের টেস্ট তাদেরকে সাজেস্ট করেন? আচ্ছা, যদি টেস্ট বলি, টনসিলাইটিস কিংবা টনসিলের ইনফেকশন কিংবা টনসিলাইটিস ডায়াগনোসিসের জন্য আলাদা করে কোনো টেস্ট লাগে না। তো ক্লিনিক্যাল ডায়াগনোসিস আমরা চোখে দেখেই বলে দিতে পারি যে না, এই বাচ্চাটার টনসিলাইটিস হয়েছে। তার সাথে তার সিমটম, রোগের উপসর্গগুলো তো আছেই, জ্বর আছে, গলা ব্যথা আছে, এইগুলো তো আছেই। অ্যাডিনয়েডের ক্ষেত্রে বলি, অ্যাডিনয়েড গ্ল্যান্ড কিন্তু নর্মালি যা রুটিন আমাদের কাছে যা এক্সামিনেশনের জন্য, মানে একটা বাচ্চাকে পরীক্ষা কিংবা বড়কে অ্যাডাল্টদের পরীক্ষা নিরীক্ষা করার জন্য যে সমস্ত টুলস নিয়ে আমরা দেখি, সচরাচর একজন ইএনটি বিশেষজ্ঞ কিন্তু স্টেথো নিয়ে বসে না, তার কাছে অনেক রকম ইনস্ট্রুমেন্টস থাকে। তো সেই ইনস্ট্রুমেন্টেশন দিয়ে কিন্তু অ্যাডিনয়েড গ্ল্যান্ড খুব কোঅপারেটিভ, মানে যদি পেশেন্ট খুব কোঅপারেটিভ না হয় তাহলে কিন্তু অ্যাডিনয়েড গ্ল্যান্ডটা দেখা খুব মুশকিল। সেক্ষেত্রে কিছু একদম ছোটদের একটু প্রবলেমটা হয়, সেক্ষেত্রে বাচ্চাদের প্রবলেম, কেননা যেহেতু এটা নাকের একদম পেছন দিকে থাকে, বাচ্চাদের কাছ থেকে সেই কোঅপারেটিভিটিটা পাওয়া যায় না। সেক্ষেত্রে আমাদের একটা খুব কমন রুটিনলি পারফর্মড এক্সামিনেশন কিংবা টেস্ট যদি বলি, সেটা দ্যাট ইজ এক্স-রে। আমরা একটা এক্স-রে করলেও, সামান্য একটা এক্স-রে করলেই বুঝতে পারি যে তার অ্যাডিনয়েড গ্ল্যান্ডটা বড় হয়েছে। আরেকটু যদি ইমপ্রুভ টেকনোলজির দিকে যাই তাহলে আমরা নেজাল এন্ডোস্কোপির কথা বলতে পারি, কিন্তু নেজাল এন্ডোস্কোপিটাও আবার খুব ছোট বাচ্চাদের, 6 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে করাটা একটু ডিফিকাল্ট, কেননা সেক্ষেত্রেও সেই কোঅপারেটিভিটি, মানে হেল্প করার ব্যাপারটা থাকে, যেটা বাচ্চারা সবসময় পেরে ওঠে না। একটা ব্যথা থাকে, একটা অস্বস্তি থাকে। তো আইদার যদি বলতে হয় টেস্টের কথা, সিম্পল এক্স-রে ইজ গুড এনাফ, মানে যথেষ্ট।
অ্যাডিনয়েড গ্ল্যান্ড ডায়াগনোসিস করার জন্য বড় হয়েছে কিনা। আর টনসিল তো আমরা বাই ক্লিনিক্যাল এক্সামিনেশন আমরা চোখে দেখেই বলতে পারি যে না বাচ্চার টনসিল হয়েছে কিংবা টনসিলাইটিস হয়েছে। একদমই, যে ব্যাকটেরিয়ার সংক্রমণ আমার মনে হচ্ছিল কোভিডের সময় আমাদের কিন্তু খুব ভালো একটা গুড হ্যাবিট তৈরি হয়েছিল, সেটা হচ্ছে মাস্ক পরা। ছোট থেকে বড় সকলের কিন্তু মাস্ক পরার একটা হ্যাবিট শুরু হয়েছিল, যেটা এখন আর একেবারেই দেখা যায় না। কিন্তু যারা এরকম টনসিলের সমস্যা বা অ্যাডিনয়েডের সমস্যায় ভুগছে তাদের ক্ষেত্রে ডাক্তারবাবু আপনি কি সাজেস্ট করবেন? তাদের ক্ষেত্রে কি মাস্ক পরাটা তাদেরকে হেল্প করতে পারে? না, মাস্ক পরাটা ডেফিনেটলি কিছুটা সর্ট অফ প্রোটেকশন তো দেয়, কারণ যে হারে আমাদের পলিউশন বাড়ছে সেটাও একটা কারণ। মাস্ক তো ডেফিনেটলি আমাদের কোভিড কেন, কোভিডের আগেও যদি যারা অ্যালার্জির সমস্যায় ভুগতেন কিংবা যারা অ্যাজমা সিওপিডি সমস্যায় ভুগতেন তারা কিন্তু মানে তাদেরকে আমরা বলতাম ডাক্তাররা যে আপনারা মাস্ক ইউজ করবেন, যে এনভায়রনমেন্টে আপনার অসুবিধাটা বাড়ছে সেই এনভায়রনমেন্টে আপনি মাস্ক ইউজ করবেন। কিন্তু আমরা যেটা আজকে ডিসকাস করছি মেইনলি দি পিডিয়াট্রিক অ্যাডিনোটনসিলাইটিস, একটা 6 বছর 8 বছর 10 বছরের বাচ্চাকে কিন্তু ক্রমাগত তার ওয়ার্কিং ফিল্ডই বলুন কিংবা তার বাড়িতেই থাকতে বলুন, তাকে কিন্তু মাস্ক পরানোটা খুব ডিফিকাল্ট। তো সুতরাং মাস্ক পরা ডেফিনেটলি একটা সর্ট অফ প্রোটেকশন দেবে, কিন্তু এটা কিন্তু সম্ভব হয় তাহলে পড়ুক। আর আদারওয়াইজ ট্রিটমেন্ট তো রয়েছে। ট্রিটমেন্টের কথা এবারে আমরা একটু শুনি যে কি ধরনের ট্রিটমেন্ট আপনারা করে থাকেন যখন কারো টনসিলের সমস্যা বা অ্যাডিনয়েডের সমস্যা হয়। নর্মালি যেটা আমি বললাম বেশিরভাগ ক্ষেত্রেই টিল দি এজ অফ 6 ইয়ার্স এগুলো নিজের থেকেই রিজলভ করে যায়। শুধু প্যারাসিটামল বডি ওয়েট অনুযায়ী যদি আমরা প্যারাসিটামল ক্যালকুলেট করে দিই, হোম রেমিডিস বলতে ওয়ার্ম স্যালাইন গার্গল, যেটা আগেও বললাম, গরম জল নুন দিয়ে যদি আমরা গার্গল করি তাহলে সেক্ষেত্রে সেটা নিজে থেকে 2-3 দিনের মধ্যে কমে যায়। যদি দেখা যাচ্ছে যে 48 ঘন্টা মানে 2 দিনের মধ্যেও ব্যাপারটা সাবসাইড করছে না, তখন সেক্ষেত্রে তার জন্য যে প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক সেটা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নেওয়া উচিত কিংবা আমরা দিয়ে থাকি। এবার চিকিৎসাটাকে যদি আমরা ফলো আপের দিকে যাই, যে বাচ্চাটা আমার কাছে একবার এলো, দেখা গেল কি 2-3 মাস পরে সে আবার আমার কাছে এলো সেম একই ধরনের সিমটম নিয়ে, তখন আমি তার মা কিংবা বাবাকে বলি যে আপনারা ক্যালেন্ডারে মার্ক করে রাখুন যে হাউ মেনি এপিসোডস আপনাদের প্রত্যেক মাসে কিংবা 6 মাসে কিংবা 1 বছরের মধ্যে কতগুলো এপিসোড হচ্ছে। ডিপেন্ডিং অন দি নাম্বার অফ এপিসোডস বলতে আমি বোঝাতে চাইছি যে গলা ব্যথা, জ্বর, মুখ দিয়ে শ্বাস নেওয়া, এই যে সিমটম, এই সিমটমগুলো কতবার করে হচ্ছে, আচ্ছা, সেটার উপর নির্ভর করে আমরা আমাদের চিকিৎসাটা নির্ধারণ করে থাকি। ওকে, আমাদের হাতে সময় খুব কম, ছোট্ট কথা শুনতে চাইবো যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। ডেফিনেটলি আমরা চাইবো আমাদের বাচ্চাদের এই ধরনের সমস্যা না হোক, তার জন্য কি করণীয় খুব ছোট্ট করে? প্রিভেনশন যদি বলি অ্যাজ সাচ, কিন্তু যেটা উনি আগে আলোচনা করলেন, মাস্ক কিছুটা সর্ট অফ প্রোটেকশন দিতে পারে, খুব বেশি ঠান্ডা থেকে একটু প্রোটেকশন নেওয়া। বাচ্চারা খুব আইসক্রিম খেতে চায়, খুব ঠান্ডা ঘন ঘন আইসক্রিম খেয়ে ফেলে, কিংবা আজকাল ওদের স্কুলে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে এয়ার কন্ডিশন ক্লাসেস থাকে, বাইরে ঘরের মধ্যে ক্লাসরুমে ভীষণ ঠান্ডা, আবার বাইরে যখন বেরিয়ে এলো কুল কারে যখন ফিরছে তখন ভীষণ গরম। এই যে একটা টেম্পারেচার অল্টারেশন, এগুলোকে খুব নজর রাখার প্রয়োজন। হ্যাঁ, ডেফিনেটলি স্কুল কর্তৃপক্ষকে এইগুলো ভাবতে হবে যে টেম্পারেচার আমাকে কত ডিগ্রিতে রাখতে হবে, সো দ্যাট যে যখন বাচ্চাটা বাইরে আসছে সেই টেম্পারেচার অল্টারেশনটা অতটা হচ্ছে। স্যার, আমাদের হাতে সময় শেষ, তাই থামাতে হচ্ছে আপনাকে, কিন্তু আমরা অনেকটাই সচেতন হলেন আজকের অনুষ্ঠানে যারা রয়েছেন, অর্থাৎ যে সমস্ত দর্শক বন্ধুরা দেখছেন তারা প্রত্যেকে আমরা সচেতন থাকবো, ভালো থাকবো এবং ভালো রাখবো আমাদের আশেপাশে সবাইকে। এই অঙ্গীকার নিয়ে শেষ করছি। ডাক্তারবাবুকে ধন্যবাদ আপনাদেরকেও নমস্কার। মানসিক এবং শারীরিক এই দুয়ের যত্নটায় প্রত্যেকটা মানুষ আমরা বলতে পারি আমরা ভালো আছি, আমরা সুস্থ আছি, কিন্তু সমস্যা হয় হিউম্যান বডির বা অ্যানাটমি অফ বডির প্রত্যেকটা পার্টের যে অনুভূতিগুলো আমাদের প্রত্যেকটা সময় সঞ্চালন হয়, বা বলা যেতে পারে যে অনুভূতিটাকে আমরা ফিল করি যে হ্যাঁ আমার আজকে হাতে যন্ত্রণা করছে, পায়ে যন্ত্রণা করছে, পায়ে কেটে গেল, হাতে কেটে গেল, এই যে বিভিন্ন অংশ নিয়ে কিন্তু আমাদের অনুভূতি প্রবণ আমরা। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এমন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা রেখেছি যে বিষয়টা প্রচণ্ড সেন্সিটিভ, এবং মুখমণ্ডলীর এই নাকটা কি সাংঘাতিক একটা বিষয়। শুধু যে ঘ্রাণের কাজ করে নাক তা কিন্তু নয়, নাক না থাকলে আপনি একটা কথা চিন্তা করলেই আমাদের ব্রিদিং প্রবলেমে আসছে, সেটা হচ্ছে নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া। সুতরাং এমন একটা ইম্পর্টেন্ট পার্ট নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন রিনাউন্ড ডক্টর, বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজের ইএনটি সার্জন ডক্টর কল্যাণ পাল। অনেক স্বাগত জানাবো স্যার শুরুতেই আপনাকে। নমস্কার। স্যার, নাক সম্পর্কে আলোচনা, এবং সব থেকে বড় কথা আজকে আমাদের বিষয়টা যেটা রেখেছি নাকের অ্যালার্জি।
নাক সম্পর্কে তার স্ট্রাকচারাল বলুন বা নাকের এই নিঃশ্বাস প্রশ্বাস ছাড়া আমরা সাধারণ মানুষ আর কিচ্ছু বুঝি না। যেটুকু বুঝি আমি প্রথমে বললাম সেন্স বা একটা অনুভূতি বিষয়। আমরা আসি আলোচনা। আজকে যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে নাকের অ্যালার্জি, যেটা আমরা মেডিকেল টার্মে বলে থাকি অ্যালার্জিক রাইনাইটিস। এখন এই যে আমাদের নাকের দুটো ছিদ্র আছে, এই দিয়ে আমরা নিঃশ্বাস প্রশ্বাস নেই, আবার এই দিয়ে আমরা যে ঘ্রাণের যে অনুভূতি সেটাও আমরা পাই। এখন বলা বাহুল্য যে এখন আমাদের যে পরিমাণ পরিবেশ দূষণ হয়েছে, তাতে আমাদের যে ধুলো বালি যা যা ঢুকছে এই নাকের ছিদ্র দিয়ে, তাতে আমাদের একটা অ্যালার্জিক রিয়াকশান যেটা হচ্ছে। যে কোনো আমাদের এই মানুষের শরীরে কোনো পদার্থ বা বস্তু, সেটা একটা অতি সংবেদনশীল বা অতি প্রতিক্রিয়াশীল একটা রিয়াকশান হয়। সেই জিনিসটা যে বস্তুগুলো করে সেগুলোকে আমরা বলি অ্যালার্জেন। সেই অ্যালার্জেনটা ধুলোবালি হতে পারে, কোনো ফুলের রেণু হতে পারে, পরাগ হতে পারে, কোনো যেগুলো পোষ্য আমাদের আছে বাড়িতে, কুকুর বেড়াল, তার লোম থেকে হতে পারে, অনেক কিছু কেমিক্যাল হতে পারে। তা আমাদের যেটা এখন বলার ব্যাপার জানার যে নাকের অ্যালার্জি, এই অ্যালার্জিটা হচ্ছে অ্যালার্জিক রাইনাইটিস যেটা বলছি, এটা হচ্ছে একটা ইমিউন মিডিয়েটেড একটা রিয়াকশান। মানে আমাদের এই যে শরীর, সেটার একটা প্রতিরোধ ক্ষমতা আছে, যেগুলো এই যে বাইরের থেকে যেগুলো আমি বললাম অ্যালার্জেন, যে বস্তু বা পদার্থ আমাদেরকে অতি প্রতিক্রিয়াশীল বা সংবেদনশীল করে তুলছে, সেই জিনিসটা একটা ইমিউনোগ্লোবুলিন আছে, তার নাম হচ্ছে আইজিই। এখন এই আইজিই মিডিয়েটেড যে হাইপার সেন্সিটিভিটি রিয়াকশান, যেটাকে আমি অতি সংবেদনশীল বা প্রতিক্রিয়াশীল বলছি, হাইপার সেন্সিটিভিটি, এটা হচ্ছে টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি রিয়াকশান। এখন এই যে ইমিউনোগ্লোবুলিনগুলো, এগুলো এই বাইরের অ্যান্টিজেনের সঙ্গে, এই অ্যালার্জেনগুলোর সঙ্গে একটা রিয়াকশান করে। রিয়াকশান করলে কি হয়, আমাদের শরীরে স্বাভাবিকভাবে একটা প্রতিরোধ করার চেষ্টা করে যে এটাকে আমি ঢুকতে দেবো না, কিংবা ঢুকলেও সেটার যে খারাপ যে অ্যাকশানগুলো সেগুলো আমি প্রতিরোধ করব। এইটা করতে গিয়ে কি হয়, শরীরে কিছু কিছু মাস্ট সেল আছে, সেগুলোর মধ্যে থেকে কিছু মিডিয়েটার বেরোয়। এই মিডিয়েটারগুলো হচ্ছে মেইনলি হিস্টামিন, সেরোটোনিন, প্রোস্টাগ্ল্যান্ডিন, এই ধরনের, আরেকটা হচ্ছে লিউকোট্রিন। এখন যখনই কোনো একটা অ্যালার্জেন ঢুকছে, এই যে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশানটা হচ্ছে, তার জন্য এই মাস্ট সেল ডিগ্রানুলেশন হচ্ছে, মানে সেই রক্তকণিকাগুলো থেকে এই ইনফ্ল্যামেটরি মিডিয়েটারগুলো রিলিজ হচ্ছে। যখনই এগুলো রিলিজ হচ্ছে, এগুলো হচ্ছে মেইনলি যেগুলো বললাম হিস্টামিন, সেরোটোনিন, লিউকোট্রিন, এগুলো আমাদের শরীরে একটা প্রভাব ফেলে। কীরকমভাবে, আমরা যেরকম জানি অ্যালার্জি বলতেই আমরা বুঝি যে আমাদের ত্বক বা চামড়াটা খুব চুলকোতে থাকে অথবা ফুলে যায়, সেটা যেরকম একটা, সেরকম নাকের অ্যালার্জিটাও তাই। নাকের যে আমাদের ভেতরে যে মিউকাস মেমব্রেনটা আছে, যেটাকে আমরা বাংলাতে অনেকে ঝিল্লি বলে, সেই ঝিল্লিটাতে একটা ওইরকম অতি সংবেদনশীল একটা রিয়াকশান হলে কিছু মিউকাস বেরোবে, শ্লেষ্মা বেরোবে, নাক থেকে জল পড়তে থাকবে, বারবার করে হাঁচি হবে, হয়তো 15-20 বার করে হাঁচি হয়ে গেল, তারপরে নাক দিয়ে ঝরঝর করে জল পড়তে শুরু করলো, তারপরে কি হবে, নাকটা বন্ধ হয়ে যাবে। নাকটা বন্ধ হলে কিছুক্ষণ বাদে নাক দিয়ে আমি গন্ধ পাবো না, আস্তে আস্তে আমার একটা ব্লকড সেন্সেশন হবে, তারপরে সাইনাসগুলো যে এফেক্টেড হবে, নাকের পাশে আমাদের সাইনাস থাকে, তখন আমাদের মাথা ব্যথা করতে পারে, একটু হালকা জ্বর আসতে পারে। এগুলো হচ্ছে অ্যাকিউট রিয়াকশান, এই যে হাঁচি, সর্দি, নাক বন্ধ হয়ে যাওয়া, নাকে গন্ধ না পাওয়া। এবারে কিছু লেট ফেজ রিয়াকশান আছে, যেরকম নাকের পাশে যে সাইনাসগুলো, সেগুলো যখন এফেক্টেড হচ্ছে, সেই ঝিল্লিগুলো যখন ইনফ্লেমড হয়, বা যেটাকে বাংলাতে বলে প্রদাহ, সেই ঝিল্লির প্রদাহ হলে সাইনোসাইটিস হবে। সাইনাসগুলো যখন ব্লক হয়ে যাবে, সর্দিগুলো জমে যাবে, তখন আরও বেশি মাথা ব্যথা হবে। এই সাইনাসের ড্রেনেজ না হলে এর থেকে আবার ভেতরে যে একটা পলিপ রিয়াকশান হয়, পলিপয়েড রিয়াকশান যেটাকে বলি, পলিপ ফর্মেশন হয়। যে পলিপ কিছুই না, একটা মাংসপিণ্ডের মতন, সেই যে মিউকাস লাইনিং সেটা হাইপারট্রফি হয়ে যায়, সেটা একটা এই সাদা জল জলে ভাব, অনেকটা আঙুরের মতন দেখতে, এরকম আঙুরের মতন জিনিস এসে ব্লক করে দেবে, নাকটা তখন পুরো বন্ধ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে তখন আমাদের অস্ত্রোপচারের প্রয়োজন পড়বে, আরও বেশি চিকিৎসার দিকে আমাদেরকে ঠেলে নিয়ে যাবে। লেট ফেজ রিয়াকশান আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে
আমাদের যে ব্রঙ্কোস্প্যাজম হচ্ছে, শ্বাস নিতে কষ্ট হবে। আর আমাদের মেডিসিনে একটা কথা আছে, ওয়ান এয়ারওয়ে ওয়ান ডিজিজ, মানে আমাদের যে নাক দিয়ে নিঃশ্বাস নিচ্ছি ওইটাই কিন্তু গিয়ে ফুসফুসে আমরা যাচ্ছে আর নিঃশ্বাস নিচ্ছি। তা যখন হয় দেখা যায় সাধারণত যে অ্যাবাউট 30% ক্ষেত্রে এইসব নাকের অ্যালার্জির সঙ্গে তাদের আবার অ্যাজমা থাকে। আবার যাদের অ্যাজমা থাকে দে আর ভেরি প্রোন টু অ্যালার্জিক রাইনাইটিস। হ্যাঁ, তা এগুলো হচ্ছে রিলেটেড ব্যাপার। তো সেই জন্য একটা যদি না চিকিৎসা করি তখন একটার থেকে আরেকটা রোগ বেড়ে যাবে। এই অ্যালার্জিক রাইনাইটিস থেকে, নাকের অ্যালার্জি থেকে আমাদের অ্যাজমা হয়ে যেতে পারে, তখন আমাদের শ্বাসকষ্ট হবে। আরেকটা যেটা বলা বাহুল্য সেটা হচ্ছে যে এই অ্যালার্জি যেটা আমরা বলি সেটা কিন্তু দু ধরনের হয়। একটা হচ্ছে সিজনাল অ্যালার্জিক রাইনাইটিস, এটা হচ্ছে ঋতুগত, মানে কোনো সময় ঋতু পরিবর্তন হচ্ছে সেই সময় দেখা যাবে এইসব সর্দি, হাঁচি, কাশি এগুলো একটু বেশি হচ্ছে। আরেকটা হচ্ছে পেরিনিয়াল, মানে সারা বছর ধরে লেগে থাকছে। ঋতু পরিবর্তনের এটা সাধারণত আমরা শীতকালে বায়ু দূষণ বেশি হয়, ঠান্ডাতে আমাদের নাক আরও বেশি হাঁচি, সর্দি এগুলো হতে থাকে। আর পেরিনিয়াল বলতে দেখুন কারো কারো আছে যারা একটি বিশেষ কর্মের সঙ্গে জড়িত, যেরকম ধরুন যারা এই নির্মীয়মান কোনো বাড়ি তৈরি করছে, ওয়ার্কার যারা, আবার যারা কৃষক বা ফুলের চাষ করে। তো এদের ক্ষেত্রে কি হয়, যারা ওয়ার্কার কিংবা যারা এই রাস্তায় ধরুন আজকে পুলিশ কনস্টেবল যারা দাঁড়িয়ে ট্রাফিক কন্ট্রোল করছে, তাদের সবসময় ধুলোবালি তো ঢুকছেই, তা তাদের ক্ষেত্রে আরও বেশি হবে। তাদের মানে এটা একটা মানে সিজনাল হয় না, তাদের পেরিনিয়াল হয়ে যাচ্ছে। আবার যারা বাড়িতে কুকুর, বেড়াল এইসব পোষছে, তাদের তো ওই লোম থেকে, মানে অ্যানিম্যাল ড্যান্ডার যেগুলোকে বলি, এই কুকুর বেড়ালের লোম থেকেও কিন্তু অ্যালার্জি হতে পারে। ডাস্ট মাইট, বাড়িতে তোষক আছে, লেপ আছে, সেখানে মাইট হতে পারে, ডাস্ট মাইট বলি, ডাস্ট মাইট থেকেও অ্যালার্জি হতে পারে। আবার ধরুন যে কৃষক কিংবা ফুলের চাষি যে বাইরে গিয়ে চাষবাস করছে, সেইখানে ফুলের রেণু বা পরাগ থেকে তার একটা পোলেন অ্যালার্জি হতে পারে। সেই জন্য অনেক সময় আমরা এই ইয়েটাকে আমরা হে ফিভারও মানে বলে থাকি, হে ফিভার, মানে ওই যে হে থেকে হচ্ছে, এই যে খড় জাতীয় জিনিস থেকে যে অ্যালার্জিটা হচ্ছে সেটার থেকে হতে পারে। এইটা হচ্ছে মোটামুটি যেটা একটা অ্যালার্জি, নাকের অ্যালার্জির ব্যাপারে প্রত্যেক মানুষকে তাকে বুঝে নিতে হবে যে আমার ধরুন একটা সাধারণ একটা খাবার নিয়েই বলছি, কোনো মানুষের খাবারের ওপরেও কিন্তু একটা অ্যালার্জিক রিয়াকশান হয়, খাদ্যবস্তু। কারো কারো ডিম খেলে অ্যালার্জি হচ্ছে, কারো কারো বেগুন, চিংড়ি মাছ, ইলিশ মাছ, যে কোনো খাদ্যবস্তু থেকে তার অ্যালার্জি হতে পারে। সেক্ষেত্রে সে কী করবে, সে চেষ্টা করবে সেটা প্রতিরোধ করার। প্রতিরোধ যেরকম সে সেই খাবারটি খাবে না, বেছে খাবে, ঠিক সেই রকম যারা আজকে বাইরে গিয়ে কাজ করছে, ধুলোবালির সংস্পর্শে আসছে, কিংবা যে চাষি কিংবা কৃষক যে বাইরে গিয়ে চাষ করছে কিংবা ফুলের চাষ করছে, তাদেরকে প্রথম একটা প্রোটেকশন নিতে হবে। মানে আমরা যেটা বলি, আগে একটা বাংলায় একটা প্রবাদ প্রবচন ছিল, যেটা ইংলিশে আমরা প্রবাদ বলি, সেটা হচ্ছে যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। মানে আমাকে আগে প্রতিরোধ করতে হবে, সেই যে অ্যালার্জেন থেকে আমাকে আগে রেহাই পেতে হবে। স্যার একটা বিষয় বলছিলেন যে আইজিই টেস্ট করা, অর্থাৎ যে কোনো একটা বিষয় থেকে অ্যালার্জেটিক রিয়াকশন হওয়া। কোনো বিষয় আমরা হয়তো আমরা সাধারণভাবে বলে থাকি ডিম অ্যালার্জি, বেগুন অ্যালার্জি, অ্যাকচুয়ালি অ্যালার্জেটিক রিয়াকশন হওয়া। এবং এই জায়গাটা যে আপনি বিষয়টা বলছিলেন যে ডাস্ট অ্যালার্জি, এটা কিন্তু বহু মানুষের শোনা গেছে যে মাস্কের ব্যবহার তো আজকে করোনা কাল থেকে, কিন্তু আগে তো এই মাস্কের ব্যবহারটা এতটা ইউজ টু ছিলাম না আমরা প্রত্যেকটা মানুষ। সেই জায়গা থেকে যে এই যে অ্যালার্জেটিক রিয়াকশন এবং সেটা নাকের ক্ষেত্রে, এবং তার চিকিৎসা পদ্ধতি নিয়ে যদি আমরা একটু আলোচনায় আসি, চিকিৎসা কি পদ্ধতি কি ট্রিটমেন্ট করাবে বা কি প্রথমেই কি ধরনের হ্যাঁ, টেস্ট দরকার? প্রথমেই ডাক্তারবাবু মানে যে কোনো বিশেষজ্ঞ ডাক্তারবাবুর কাছে গেলে তারা একটা ডায়াগনোসিস করবে, একটা প্রভিশনাল ডায়াগনোসিস, যে হ্যাঁ এটা অ্যালার্জিক রাইনাইটিস হতে পারে। এখন তারপরে ডাক্তারবাবু সেটাকে বিভিন্ন রকম ব্লাড টেস্ট, রেডিওলজিক্যাল টেস্ট এবং অন্য ইমিউনোলজিক্যাল টেস্ট করে সেটাকে প্রমাণ করতে হবে। এই প্রমাণের মধ্যে দিয়ে সেটা বেরিয়ে আসবে যে হ্যাঁ সত্যি সেই পেশেন্টের অ্যালার্জিক রাইনাইটিস হয়েছে কিনা। রক্ত পরীক্ষার মধ্যে বলতে গেলে সাধারণ যে রক্তকণিকাটার জন্য হয়ে থাকে সেটা হচ্ছে ইওসিনোফিল। আমরা যদি সাধারণ একটা কমপ্লিট ব্লাড কাউন্ট করি তাহলে ইওসিনোফিল কাউন্টটা দেখব, বা অ্যাবসোলিউট ইওসিনোফিল কাউন্টটা খুব বেড়ে যাবে। বেশ।
এই যে রক্তকণিকা হুইচ ইজ রেসপন্সিবল ফর অ্যালার্জি, এটা হচ্ছে ইওসিনোফিল। তা আমাদের যদি শরীরে ইওসিনোফিল কাউন্ট বেড়ে যায় বা অ্যাবসোলিউট ইওসিনোফিল কাউন্ট বেড়ে যায়, তাহলে এটা একটা ইন্ডিকেশন যে আমাদের অ্যালার্জি হচ্ছে, নাকে অ্যালার্জি হচ্ছে। সেকেন্ড পয়েন্ট যেটা আপনি বললেন এখনই, যেটা ইমিউনোগ্লোবুলিন আইজিই, এই আইজিই মেজারমেন্টেরও ব্যবস্থা আছে। সেটাও ব্লাড ফর আইজিই করলে যদি আইজিই লেভেল সাংঘাতিক বেড়ে যায়, তাহলে বুঝতে হবে যে হ্যাঁ, পুরোপুরি এটা একটা ইমিউনোলজিক্যাল আইজিই মেডিয়েটেড টাইপ 1 হাইপারসেন্সিটিভিটির একটা রিয়াকশান হচ্ছে, তখন সেই টাইপের ওষুধ দিতে হবে। নেক্সট হচ্ছে যদি স্ট্রাকচারাল কিছু অ্যাবনর্মালিটি হয়, যেটা আমি বললাম যে নাকের প্রদাহ থেকে সাইনাস এফেক্টেড হলো, সাইনাস এফেক্টেড হলে সাইনাস ব্লকেজ হবে, তখন এক্সরে করতে হবে। এক্সরের পরে যদি এক্সরেতে সাইনোসাইটিস ধরা পড়ে, তাহলে আমরা যদি সার্জারি করতে চাই তাহলে একটা সিটি স্ক্যান করতে হবে, সিটিপিএনএস। সেইখানে প্রত্যেকটা সাইনাস, আর এই যে সাইনাসগুলো যে ড্রেন করে তার কিছু অস্টিয়াম থাকে, কিছু ছোট ছোট ফুটো থাকে নাকের মধ্যে, সেইখানে এই যে মিউকাস বা সর্দিগুলো এগুলো বাইরে বেরিয়ে আসে। সেই অস্টিওমিয়েটাল কমপ্লেক্সগুলো ব্লক হয়ে গেলে তবেই সাইনোসাইটিস হয়। এখন যেটা আধুনিক যেটা চিকিৎসা বিজ্ঞানে যেটা করা হয় সেটা হচ্ছে ফেস, ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি। এই ফেস করলে তাহলে এই সাইনাসের অস্টিয়ামগুলো, ব্লকেজগুলো ক্লিয়ার হয়ে যাবে, পেশেন্টের সব রকম যা সিমটম ছিল সব ক্লিয়ার হয়ে যাবে একদম চিকিৎসা পদ্ধতির মাধ্যম দিয়ে। এবং সব থেকে বড় কথা হচ্ছে একজন বিশেষজ্ঞের সাথে পরামর্শ নিয়ে আলোচনা করে এবং এভ্যালুয়েট করা রোগটা, এবং তারপর তার চিকিৎসা পদ্ধতি। সুস্থ থাকতে পারবেন, ভালো থাকতে পারবেন। অনেক ধন্যবাদ জানাবো স্যার আপনাকে। ধন্যবাদ আপনাদেরকে। নমস্কার।